প্রিয় দর্শক, আপনাদের শুভেচ্ছা জানিয়ে চ্যানেল আইয়ের নিয়মিত আয়োজন আজকের সংবাদপত্রের আজকের পর্বটি শুরু করছি। আমি মীর মাসরুজ্জামান। সংবাদপত্রের শিরোনামগুলোকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার নিয়মিত এই আয়োজনে আজ সম্মানিত অতিথি হয়ে আমাদের সঙ্গে রয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব হাসনাইন খুরশিদ সূচি। আমরা স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের মাঝে। ধন্যবাদ। তো সংবাদপত্রের শিরোনামগুলো দেখে তারপর আলোচনায় যাচ্ছে। বাংলাদেশ প্রতিদিন, ঘরমুখ জনস্রোত, ঈদে ভোটের হাওয়া, ক্ষমতায় গেলে 180 দিনে যা করবে বিএনপি। গুম কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে, নিষ্ঠুরতার চিত্র জানাতে হবে বিশ্ববাসীকে। লন্ডনে ইউনুস তারেক বৈঠক হবে কি? জুলাই বিপ্লব কি কুক্ষিগত হয়ে গেল? শনিবার পবিত্র ঈদুল আজহা, পবিত্র হজ আজ। মানব জমিন, ঈদে সরগরম তৃণমূল রাজনীতি, নেতারা ছুটছেন এলাকায়। বাজেটে রাজনৈতিক দল ও জনগণের মতামত নেই বিএনপি। কালের কণ্ঠ, আর্থিক মন্দা, ঈদে নির্বাচনী আমেজ। 24-এর গণ অভ্যুত্থানের পর ভিন্ন পরিস্থিতিতে ঈদুল আজহা, ঈদ শুভেচ্ছার নামে নির্বাচনী প্রচার শুরু হয়ে গেছে। মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা, বঙ্গবন্ধু সহ নেতাদের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বাতিলের খবর বেঠিক। খবরের কাগজ, আরেকটি হামজাময় ম্যাচে জয়, বাংলাদেশ 2, ভুটান 0। মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ, অধ্যাদেশ জারি। আমাদের সময়, শেখ মুজিব সহ জাতীয় 4 নেতা বীর মুক্তিযোদ্ধা, সংজ্ঞা পরিবর্তন করে অধ্যাদেশ জারি। আজ পবিত্র হজ, লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান। গুম কমিশনের দ্বিতীয় দফা প্রতিবেদন, 3 শতাধিক ব্যক্তি এখনও নিখোঁজ। সময়ের আলো, আনন্দের ঈদ যাত্রায় ঢল, প্রতীকসহ নিবন্ধন ফিরে পাচ্ছে জামায়াত। অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানেই সব দলের অন্তর্ভুক্তি নয়, আমরা করিডোর সংক্রান্ত কোনো আলোচনায় নেই, গোয়েন লুইস বললেন। আমার দেশ, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের অর্থ নির্ভয়ে ভোটদান, ডিক্যাপ টকে গোয়েন লুইস। এলো ত্যাগের মহিমান্বিত ঈদ, অধ্যাদেশের ব্যাখ্যা সরকারের, মুজিবনগর সরকারের সদস্যরা বীর মুক্তিযোদ্ধা। কালবেলা, এক মুক্তিযোদ্ধার গেজেট বাতিলে খরচা 18 ফ্ল্যাট। ভদ্রলোকেরাই ঘটিয়েছে ভয়াবহ সব ঘটনা, গুম কমিশনের প্রতিবেদন পেয়ে প্রধান উপদেষ্টা। আমরা শিরোনামগুলো দেখছিলাম দৈনিক সংবাদপত্রগুলোর। আজ যথারীতি চলমান পরিস্থিতি, রাজনীতির খবর, ঈদে মানুষের ঘরযাত্রা, এই সমস্ত খবর রয়েছে। তবে আমরা একটু বাংলাদেশের ফুটবল দলকে অভিনন্দন জানিয়ে আলোচনাটি শুরু করতে চাই। এখানে আমরা জানি যে হামজা চৌধুরী তিনি ম্যাচ খেলেছেন এবং সেখানে জয় পেয়েছে, এবং শিরোনামটি এরকম, হামজাময় ম্যাচে জয়। ভুটানের সঙ্গে ম্যাচ ছিল, ভুটানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ দল। নিঃসন্দেহে এটা অত্যন্ত আনন্দের, যদিও এটা একদমই একটা প্রদর্শনী ম্যাচ, এটা কোনো সিরিয়াস ম্যাচ না। কিন্তু 10 তারিখে সিঙ্গাপুরের বিরুদ্ধে আমাদের ম্যাচ, সেই ম্যাচের আগে এই প্রস্তুতি ম্যাচটা আসলে এক ধরনের গুরুত্ব বহন করে, কারণ হামজা চৌধুরী এই প্রথম বাংলাদেশে তার হোম গ্রাউন্ডে ম্যাচ খেললেন, ঘরের মাঠে খেললেন। কিন্তু শুধু হামজা না, আমরা যে দেখছি যে প্রবাসীরা আমাদের অর্থনীতিকে যেমন সচল রেখেছে রেমিটেন্স পাঠিয়ে, এবার প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের ফুটবল জগৎকে বদলে দিচ্ছেন। এই ম্যাচে আমরা 6 জন প্রবাসী ফুটবলার পেয়েছি, যে হামজা চৌধুরী, জামাল ভুইয়া কিংবা সমিত সোম এই ম্যাচে খেলবেন। কিন্তু ফাহমিদুল খেলেছেন, তারপর কাজেম কিরমানি খেলেছেন, তারেক কাজী খেলেছেন। তো 6 জন আমরা এই ম্যাচে পেয়েছি, এবং সামনে যখন সমিত সোম যোগ হবেন তখন আরও বেড়ে যাবে। তো এইটা এক ধরনের চ্যালেঞ্জের মুখে ফেলে দিচ্ছে আমাদের দেশের ফুটবলারদের, যারা দেশে খেলতে খেলতে বড় হয়েছেন। তারাও অনেকেই ভালো করছেন, যেমন আজকে সোহেল রানা গোল করেছেন, হামজা চৌধুরী প্রথম গোল করার পরে সোহেল রানা গোল করেছেন। এটা খুব ভালো যে আমাদের লোকাল ফুটবলারদের কোয়ালিটি ডেভেলপ করার ক্ষেত্রে এটা, এবং শেষ পর্যন্ত বাংলাদেশের ফুটবল অনেক দূর এক ধরনের পুনরুজ্জীবনের সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমরা আশা করি যে এটা অব্যাহত থাকবে। আমরা একসময় যখন আমরা স্টুডেন্ট, আমরা ঢাকার মাঠে মহানগরীর খেলা দেখার জন্য পাগলের মতন ছুটে দিতাম, প্রত্যেকটা বাড়ির ছাদে মহানগরীর পতাকা উঠত, সেই ফুটবলের যে উন্মাদনা ছিল, সেই ফুটবল উন্মাদনা আবার ফিরে আসুক বাংলাদেশে, এটা আমরা আশা করি, কারণ ফুটবলে বাংলাদেশের অসাধারণ প্রসপেক্ট আছে।
এবং সবচেয়ে জনপ্রিয় খেলা তো বটেই, সবচেয়ে জনপ্রিয় বিশ্বের সব দেশের মতো। অনেক বছর ধরে ফুটবল এক ধরনের মৃতপ্রায় অবস্থায় চলে গেছিল, সেখান থেকে ফুটবল আবার ফিরে আসছে, এটা খুবই আনন্দের। সেই তো আমরা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম দিয়ে শুরু করি। এখানে বড় করে যে শিরোনামটি রয়েছে ঈদে ভোটের হাওয়া, মানে সঙ্গত কারণে ঈদে মানুষের যাত্রা নিয়ে যেমন রয়েছে, পাশাপাশি এবারের ঈদে ভোটের বিষয়টি যুক্ত হয়েছে। অনেকে বলছেন যে জনসংযোগের কাজ শুরু করে দিয়েছেন অনেকেই, এবং এখানে বিএনপিকে ঘিরে শিরোনামটিতে একটি উপশিরোনাম রয়েছে, ক্ষমতায় গেলে 180 দিনে যা করবে বিএনপি। তো বিষয়টা হচ্ছে যে আসলে বাংলাদেশ নির্বাচনমুখী হয়ে পড়ছে, এবং এই ঈদের ভেতর দিয়ে আসলে বাংলাদেশ নির্বাচনমুখী হয়ে যাবে। আমি যে জায়গাটা আসতে চাই সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টা বারবারই বলছিলেন যে ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে। সেই জায়গাটায় আসলে মানুষ যে এতদিন অপেক্ষা করতে চায় না, মানুষ যে ভোটের জন্য অস্থির হয়ে গেছে, মানুষ যে গণতন্ত্রে ফেরার জন্য অস্থির হয়ে গেছে, এবং মানুষ খুব দ্রুত গণতন্ত্রে ফিরে যেতে যাচ্ছে, সেটার কিন্তু এক ধরনের বহিঃপ্রকাশ হচ্ছে যে ঈদে নির্বাচনী হাওয়া, ঈদের মধ্য দিয়ে নির্বাচনী হাওয়া আবার ফিরে আসছে। নির্বাচন বাংলাদেশের আসলে গণতন্ত্রে একটা পঞ্চবার্ষিক উৎসব ছিল, বৃহত্তম পঞ্চবার্ষিক উৎসব। সেই জায়গাটা আমরা দেখেছি, আমরা 91 দেখেছি, 96 দেখেছি, 2001 দেখেছি, তারপর আমরা এটা হারিয়ে ফেলেছিলাম। এবং স্বৈর শাসনের কারণে, ফ্যাসিজমের কারণে গত 3টা নির্বাচন তো কোনো নির্বাচনই হয়নি, নির্বাচনের নামে প্রহসন হয়েছে। এখন আবার যখন নির্বাচনের একটা সময় এসছে, নির্বাচনের সম্ভাবনা এসছে, মানুষ আবার নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠছে। এবং সেই জায়গায় আমরা মনে করি যে শুধু নির্বাচনী হাওয়াই না, নির্বাচনী হাওয়া 1 বছর ধরে কন্টিনিউ করার কোনো কারণ নেই, নির্বাচন এই বছরের মধ্যেই হওয়া উচিত। এবং নির্বাচনের জন্য যে দুটি পূর্ব শর্ত আমাদের বর্তমান প্রেক্ষাপটে, গণ অভ্যুত্থানের পরবর্তী প্রেক্ষাপটে, যে গণহত্যার জন্য বিচার আর সংস্কার, দুটোই একটা বেশ ভালো পর্যায়ে এগিয়ে যাচ্ছে। অলরেডি গণহত্যার বিচারের অন্তত একটি মামলায় বিচার কার্যক্রম শুরু হয়ে গেছে, এবং বাকি অন্যান্য মামলাগুলো ধারাবাহিকভাবেই এগিয়ে যাবে, এটা আমরা আশা করি। আর জুলাই সনদ জুলাই মাসের মধ্যেই ঘোষণা করা হবে, এটা বারবারই বলছেন ডক্টর আলী রিয়াজ, ঐকমত্য কমিশনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, তিনি বারবার বলছেন যে জুলাই মাসের মধ্যেই মানে জুলাই সনদ ঘোষণা করা হবে। এরপর নির্বাচন আগামী বছরের জুন পর্যন্ত টেনে নিয়ে যাওয়ার আসলে কোনো সুযোগই থাকে না। তো আমরা আশা করি যে নির্বাচনের এই যে জোয়ার শুরু হচ্ছে, ভোটের যে জোয়ার শুরু হচ্ছে, ধারাবাহিকতায় এই বছরের মধ্যেই নির্বাচন হবে। এবং আমরা নির্বাচনী প্রস্তুতির যে বিভিন্ন খবর বা নির্বাচনী আমেজ তৈরির যে রাজনৈতিক দলগুলোর খবর, আমরা যদি অন্য দলগুলোর কথাও চিন্তা করি, যে আমরা জানি যে নতুন রাজনৈতিক দল এনসিপি নিয়ে অনেক আলোচনা হচ্ছে, তরুণদের দল, এটি সহ অন্য দল যেগুলো রয়েছে, বিএনপির কথা তো আমরা শিরোনামে দেখেছি। সামগ্রিক অবস্থার আপনি একটু তুলনামূলক চিত্র যদি বলেন, মানে খুব বাস্তবতা, ভোটকেন্দ্রিক মানসিকতা এবং প্রস্তুতির দিক থেকে একটা জিনিস হচ্ছে যে আমি আরেকটা বিষয় আমরা যে দেখলাম যে আজকেই জামাত ইসলামী তার নিবন্ধন এবং প্রতীক ফিরে পাওয়ার ঘোষণা দিল নির্বাচন কমিশন। সেইখান থেকে তো জামাত একটা শক্তিশালী দল হিসেবে সামনে আসবে, এনসিপি গণঅভ্যুত্থানের তরুণদের দল, সেই দলটা একটা ভালো করার চেষ্টা করবে। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এত বছর ধরে আমরা মূলত বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক অবস্থান দেখে এসেছি। সেখানে এখন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগ বিচারের মুখোমুখি হতে যাচ্ছে। সেই সময়ে সত্যিকার অর্থে আসলে সেরকম প্রতিদ্বন্দ্বিতার পরিবেশ কিন্তু দেশ জুড়ে নাই। বিএনপির এক ধরনের একচেটিয়া অবস্থানের সম্ভাবনা খুব উজ্জ্বল। আমরা যে জায়গাটায় খুব জোর দিতে চাই সেটা হচ্ছে যে আমি ব্যক্তিগতভাবে এটা বিএনপি নেতৃত্বের প্রতি আমার অনুরোধ যে বিএনপি যাতে সেই আস্থা মানুষের মধ্যে তৈরি করে। বিএনপি 2/3 মেজরিটি যদি পায় নির্বাচনে, বিএনপির জেতার সম্ভাবনা খুব বেশি, এবং মানে এটাই খুব অস্বাভাবিক হবে না যদি বিএনপি 2/3 মেজরিটি পায়। তো 2/3 বেশি আসন যদি বিএনপি পায়, 2/3 আসনে কোনো দল বিজয়ী হলে তাকে স্বেচ্ছাচারী হয়ে উঠতে, স্বৈরাচারী হয়ে উঠতে আমরা দেখি। সেটা যে বিএনপির ক্ষেত্রে ঘটবে না, সেই জায়গায় বিএনপির উচিত এখন মানুষকে সেই জায়গায় আশ্বস্ত করা এবং মানুষের আস্থা তৈরি করা যে আমরা ক্ষমতায় গেলেও, আমরা যতই আমাদের আসন থাকুক না কেন আমাদের হাতে, আমরা স্বৈরাচারী হব না। সেই বিশ্বাসটা মানুষের মধ্যে জাগিয়ে তোলা এবং দলের মধ্যে গণতন্ত্রের চর্চা বাড়ানো, দলের মধ্যে জবাবদিহিতার চর্চা বাড়ানো, সেই ধরনের কাজগুলো করলেই বিএনপি আসলেই করবে। আর অন্য যে দলগুলো তার ন্যাচারালি সবাই চেষ্টা করবে। জামাত মানে গণঅভ্যুত্থানের পর জামাত তুলনামূলকভাবে আগের চেয়ে শক্তিশালী দল হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এখনই জামাতের সেই পর্যায়ে যাওয়ার তেমন কোনো সম্ভাবনা আছে। আর
এনসিপি এখন পর্যন্ত দলের আদর্শ, উদ্দেশ্য, লক্ষ্য, কর্মসূচি বা প্রতীক কোনো কিছুই ঘোষণা করেনি। এখনো পর্যন্ত তারা দলের নিবন্ধনের জন্য আবেদন করেনি। তো এনসিপি এক ধরনের যে আবেগ নিয়ে শুরু হয়েছিল গত প্রায় 10 মাসে, মানে গণঅভ্যুত্থানের পরের 10 মাসে, সেই আবেগ কিন্তু আর সেই জায়গায় নেই। এবং যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণের জায়গায় তারা কিন্তু ক্রমাগত পিছিয়ে পড়ছে। এবং সেই জায়গায় আমরা চাই যে শক্তিশালী একাধিক রাজনৈতিক দল থাকুক, একটা প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ থাকুক। প্রতিদ্বন্দ্বিতামূলক পরিবেশ ছাড়া গণতন্ত্র শক্তিশালী হয় না। তো একাধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকুক, সেটা যাতে তৈরি হয়, যাতে গণতন্ত্র শক্তিশালী হবে। আমরা শক্তিশালী গণতন্ত্র দেখতে চাই এবং কখনোই যাতে আর স্বৈরাচার বা স্বেচ্ছাচারিতা ফিরে না আসে সেটা নিশ্চিত করা উচিত। আমরা গোয়েন লুইসের বরাদ দিয়ে একটি শিরোনাম দেখছিলাম, একাধিক সংবাদপত্রে রয়েছে, তিনিও নির্বাচনের কথা উল্লেখ করেছেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছেন। এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন বলতে তিনি কি বোঝেন, যে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ, এরকম ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং করিডোর নিয়ে যখন প্রশ্ন করা হয় তিনি বলেছেন যে এই প্রসঙ্গে আমাদের বক্তব্য নেই, এটি বাংলাদেশ মিয়ানমার চুক্তির বিষয়ে এটি বলেছেন। আমরা আলোচনা করতে চাই। আমরা দেখেছি যে ডিকেবের সাথে মিটিংয়ে ডিপ্লোম্যাটিক জার্নালিস্টদের সাথে যে আলোচনা, সেখানে গোয়েন লুইস এই কথা বলছেন। এবং গোয়েন লুইস দুটো বিষয় খুব স্পষ্ট করেছেন। একটা হচ্ছে করিডোর নিয়ে, মায়ানমারের সাথে মানবিক করিডোর কিংবা মানবিক চ্যানেল, যেটি এক এক সময় এক একটা কথা বলা হচ্ছে, বারবারই বলা হচ্ছে, এমন একটা পারসেপশন দেওয়া হয়েছে যে জাতিসংঘ এটা চাচ্ছে। এবং এইটা জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথমবার আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হল যে না, জাতিসংঘ এই ধরনের কোনো আলোচনা জাতিসংঘের সাথে কারো হয়নি এবং জাতিসংঘ এরকম কোনো প্রস্তাবও কাউকে দেয়নি। এটা বাংলাদেশ সরকারের দিক থেকে এসছে। তো বাংলাদেশ সরকার কেন এই করিডোর চাইলেও, অন্তর্বর্তী সরকার কেন অন্তর্বর্তী সরকার করিডোর দিতে যাচ্ছে বা করিডোরের বিষয়টা সামনে নিয়ে আসছে, কেন এই আলোচনাগুলো সামনে নিয়ে এলো, আজকে কিন্তু স্পষ্ট হয়েছে যে অন্তর্বর্তী সরকারই চাচ্ছে। এবং এটা বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ। আমরা প্রথম থেকেই বলছি যে এই ধরনের কোনো প্রক্সি ওয়ার জড়িয়ে দিতে পারে বাংলাদেশ, এই ধরনের কোনো কাজ করা উচিত হবে না। এবং সেই ধরনের একটা পরিস্থিতি কেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূসের সরকার কেন চাচ্ছিল, সেই জায়গায় আসলে আমাদের প্রশ্ন রয়ে গেল। এবং আমরা খুব অবাক হয়েছি এটা দেখে যে এতদিন পর্যন্ত জানতাম বা শুনেছি যে এমন একটা পারসেপশন তৈরি হয়েছে যে জাতিসংঘ চাচ্ছিল। জাতিসংঘ তো আউটলেট অস্বীকার করলো। তো এইখানে সরকারের ব্যাখ্যা দাবি করি আমরা, সরকার কেন এই করিডোরের কথা বলছিল। সেই জায়গায় আরেকটা বিষয় হচ্ছে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেটা তিনি বলেছেন গোয়েন লুইস, যে বারবারই এটা জাতিসংঘের রিপোর্টেও ছিল যে সামনের নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। রিসেন্টলি ভারতের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র জয়সওয়ালও বলেছেন যে অন্তর্ভুক্তিমূলক হওয়া উচিত। অন্তর্ভুক্তিমূলক বলতে আসলে কি বোঝাচ্ছে তারা, সেই জায়গাটাই আমার মনে হয় এক ধরনের অস্পষ্টতা ছিল। সেই অস্পষ্টতা আজকে জাতিসংঘের পক্ষ থেকে গোয়েন লুইস ক্লিয়ার করে দিয়েছেন যে অন্তর্ভুক্তিমূলক মানে হচ্ছে, তিনি যেটা বলেছেন যে মানুষের অংশগ্রহণ এবং সব নাগরিক যাতে তার নির্বাচনী অধিকার, সেটা প্রতিদ্বন্দ্বিতার হোক, ভোট দেওয়ার হোক কিংবা প্রচার কার্যক্রমে অংশ নেওয়ার হোক, যে মানে নির্বাচনী সব ধরনের অধিকার যাতে প্রত্যেক নাগরিক এনজয় করতে পারে, সেই জায়গাটার প্রতি জোর দিয়েছেন। এবং তিনি বলেছেন যে কোনো নির্দিষ্ট দল নিয়ে তাদের কোনো বক্তব্য নেই। তো এই জায়গায় কিন্তু ভারতের দিক থেকে আমরা যখন অন্তর্ভুক্তিমূলক শুনি তখন বোঝাই যায় যে ভারত আসলে আওয়ামী লীগকে প্রমোট করতে যাচ্ছে, আওয়ামী লীগকে নির্বাচনে যাতে সুযোগ করে দেওয়া হয় সে ধরনের একটা সরাসরি বলেনি কখনো, কিন্তু তাদের কথার মধ্যে সেরকম একটা টোন, সেরকম একটা ইঙ্গিত সবসময় ছিল। কিন্তু জাতিসংঘের অবস্থান যে তাদের সাথে মেলে না, সেটা আজকে খুব স্পষ্ট হয়ে গেল। এবং নিঃসন্দেহে অন্তর্ভুক্তিমূলক যদি এই অর্থে হয় যে সব মানুষের ভোটের অধিকার, নিঃসন্দেহে আমরা সবাই চাই যে সব মানুষের ভোটাধিকার সার্বজনীন অধিকার, সবার ভোটের অধিকার থাকবে এবং সবাই যাতে স্বাধীনভাবে মুক্তভাবে ভোট দিতে পারে, তার নিজের ইচ্ছে মতো ভোট দিতে পারে, সেই পরিবেশ অবশ্যই আমরা আশা করব। বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের বক্তব্যের দুটো অংশই আজকে প্রাধান্য পেয়েছে। কিন্তু এখানে আলোচনায় সংবাদের ভেতরে যেটি এক ধরনের ইঙ্গিত থাকে যে নিরাপদ প্রত্যাবাসন নিয়ে যারা এখানে আশ্রয় নিয়েছে রোহিঙ্গা, সেই ব্যাপারে জাতিসংঘের যে স্পষ্ট বা জোরালো ভূমিকা, সেই বিষয়টি আসলে জাতিসংঘ কতটা করতে পারবে আমি জানি না। কারণ কোথায় জাতিসংঘ এই ধরনের কাজে সফল হয়েছে, মানে আমরা যদি ফিলিস্তিনিদের অবস্থা দেখি যে আমাদের ফিলিস্তিনি ভাই বোনরা এত বছর ধরে নিগৃহীত হচ্ছে, জাতিসংঘ কোনো সমাধানই করতে পারেনি। বরং যেটা হয়েছে যে প্রফেসর ইউনূস যখন বলেছিলেন জাতিসংঘ মহাসচিবের সামনে এবং লাখো রোহিঙ্গা নাগরিকের সামনে যে আগামী রোজার ঈদ আপনারা নিজের বাড়িতে গিয়ে করতে পারবেন, আমরা কিন্তু আশা করেছিলাম যে তিনি অসাধারণ কিছু একটা করছেন, তার মধ্যে এমন কিছু আছে, কিন্তু আমরা কিন্তু তার কোনো চিহ্ন দেখছি না। আমি প্রফেসর ইউনূসকে আমরা পছন্দ করি, শ্রদ্ধা করি, কিন্তু একটা জায়গায় আমরা তাকে বলতে চাই যে
তিনি যখন একটা কথা বলেন, যখন আশার সঞ্চার করেন, মানুষ অনেক বেশি বিশ্বাস রেখে অনেক বেশি আশাবাদী হয়। তারপর যদি সেটা ব্যর্থ হন পূরণ করতে, তাহলে হতাশার মাত্রাটাও অনেক বেশি হয়। তো উনি বিভিন্ন দিক থেকেই নতুন বাংলাদেশ গড়ার কথা হোক, রোহিঙ্গাদের প্রত্যাবাসনের কথা হোক, অসাধারণ আশা সঞ্চার করেছেন। এবং আমরা দেখছি যে তিনি ধীরে ধীরে সেই প্রত্যাশা পূরণের ব্যর্থতার দিকে যাচ্ছেন। এটা খুব দুঃখজনক। আমরা তার কাছ থেকে তার সাফল্য দেখতে চাই। আরেকটি বড় শিরোনাম, এটি অভিন্নভাবে এসছে সবগুলো সংবাদপত্রেই। গুম কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে দেওয়া হয়েছে এবং সেখানে যে শিরোনামটি আমার সামনে রয়েছে সেটা হচ্ছে নিষ্ঠুরতার চিত্র বিশ্ববাসীকে জানাতে হবে। নিঃসন্দেহে এটা জানানো উচিত, কারণ গত 16 বছর আওয়ামী ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনার সরকার যে ভয়াবহ নির্যাতন চালিয়েছে, আমরা শুধু শেষ 2 মাসের চিত্র দেখেই মানুষ সারা পৃথিবী মানে চমকে উঠেছে যে এইভাবে পাখির মতো গুলি করে মানুষ হত্যা করা যায়, এটা আসলে কল্পনাই করা যায় না। এর আগের 16 বছর খুব সাইলেন্টলি একের পর এক গুম করে গেছে, নির্যাতন করে গেছে, বাড়ি থেকে ধরে নিয়ে নিখোঁজ করে ফেলা হয়েছে, হাজার রকম নির্যাতন হয়েছে। সেই নির্যাতনের বাড়িতে থাকতে দেওয়া হয়নি, মানে অকল্পনীয় রকমের অত্যাচার হয়েছে। সেই অত্যাচারের চিত্রগুলি একটা পার্ট হচ্ছে গুম। সেই গুমের যে ঘটনাগুলো, সেই ঘটনাগুলো, এবং এখনও 300-র বেশি মানুষ নিখোঁজ রয়েছেন যারা গুম হয়ে গিয়েছিলেন, সেই গুমের চিত্রগুলো সারা পৃথিবীর জানা উচিত। এবং কেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে সেটা মানুষ, বিশ্ববাসী তখনই বুঝবে যখন এই গুমের চিত্র সারা পৃথিবীর সামনে উপস্থাপন করা হবে। আমরা অনুরোধ করি, আমরা প্রফেসর ইউনূসের এই বক্তব্যকে স্বাগত জানাই এবং আমরা অনুরোধ করি যে দ্রুত যাতে ইংরেজিতে এই গুম কমিশনের রিপোর্ট বিশ্ব ইন্টারনেটে আপলোড করা হোক এবং গ্লোবালি সার্কুলেট করা হোক। মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ এবং অধ্যাদেশ জারি, এটি আজও শিরোনাম আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে আবার পাশাপাশি আরেকটি শিরোনাম এরই সঙ্গে বলে রাখা ভালো, সেটা হচ্ছে যে মূলত এটি আবারও বড় শিরোনাম এই জন্যই হয়েছে যে দৈনিক সংবাদপত্রগুলোতে এর আগে সংবাদটি যেভাবে এসেছিল সেটি নিয়ে অনেক আলোচনা সমালোচনার পরে সরকারের তরফ থেকে ব্যাখ্যা দেওয়া হয়েছে। মাননীয় মুক্তিযুদ্ধ বিষয়ক মাননীয় উপদেষ্টা তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং তিনি বলছেন সংবাদটি যেভাবে এসেছে সেটি ঠিক নয়, সেই শিরোনাম আমরা দেখতে পেয়েছি। কিন্তু যে শিরোনামটি পাশাপাশি বলতে চাই সেটি হচ্ছে ভুল সংবাদে ব্যবস্থা নেবে সরকার। এটি মাননীয় প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব জনাব আজাদ মজুমদারের বরাত দিয়ে শিরোনামটি করা হয়েছে। এই ধরনের হুমকি আমরা আশা করি না। ভুল হলে নিঃসন্দেহে যে কোনো ভুল হলে ভুল সংশোধন করা উচিত। আমরা খুব অবাক হয়েছি যে যেই পত্রিকাগুলো ভুল করেছে তাদের একজনেরও আমরা দুঃখ প্রকাশ করতে বা ক্ষমা চাইতে দেখিনি এখন পর্যন্ত, আমার অন্তত চোখে পড়েনি। আমরা আশা করেছিলাম যে তারা দুঃখ প্রকাশ করবে বা ক্ষমা চাইবে। আর সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার হুমকি দেওয়াটা গণমাধ্যমের স্বাধীনতার পরিপন্থী বলে আমরা মনে করি। এই ধরনের কোনো হুমকি আমরা আশা করি না। নিঃসন্দেহে আমরা আশা করি না যে গণমাধ্যম এত বড় ভুল করবে। মানে এবং একটা না, 4-5টি সংবাদপত্র যখন এই একই কথা বলেছে, একই জিনিস লিখেছে, তখন আসলে আমরা মনে করি যে বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এটি একটা কলঙ্কজনক দিন, এটি লজ্জার দিন। এবং এই ধরনের রিপোর্টিং, এই ধরনের শুধু রিপোর্টার তো না, কারণ আরও এরপর অনেকগুলো চেকপোস্ট হয়ে যায়। সো আলটিমেটলি এটা এইচএল ইনস্টিটিউশনের জন্য অত্যন্ত লজ্জার যে এই ধরনের রিপোর্ট আমাদের সংবাদ মাধ্যমে এসছে। পাশাপাশি আমি এটাও বলতে চাই যে অধ্যাদেশটি জারি করা হয়েছে সেই অধ্যাদেশে অস্পষ্টতা আছে এবং বিভ্রান্তি আছে। কারণ অধ্যাদেশের একখানে বলা হয়েছে যে মুজিবনগর সরকার যারা আছেন তারা সবাই বীর মুক্তিযোদ্ধা, আরেকখানে বলা আছে যে এর পরের অনুচ্ছেদেই বলা আছে যে সহযোগী মুক্তিযুদ্ধের সহযোগী কারা, যে সেখানে বলা আছে যে যারা এমএনএ বা এমএলএ ছিলেন তারা। তো এমএলএ যারা ছিলেন তারা তো একই সাথে মুজিবনগর সরকারেরও মন্ত্রী বা প্রধানমন্ত্রী ছিলেন। সো এইখানে এক ধরনের অ্যাম্বিগুইটি তৈরি হয়। এই অস্পষ্টতার কারণে হয়তো কেউ বিভ্রান্ত হয়েছে, কিন্তু এই বিভ্রান্ত হওয়ার আসলে এটা কোনো যুক্তি হতে পারে না। বিভ্রান্ত হওয়ার অস্বাভাবিক। বিভ্রান্ত হলে বলবে যে রিপোর্টটা অধ্যাদেশটা বিভ্রান্তিকর, সেটা না বলে যে স্পষ্ট বলে দিয়েছে যে বঙ্গবন্ধু সহ মুজিবনগর সরকার, এটা খুবই লজ্জাজনক এবং এটা সংবাদ মাধ্যমের জন্য অত্যন্ত লজ্জার একটা ঘটনা। কিন্তু এর পাশাপাশি আমি আবারও ওই কথায় ফিরে আসতে চাই যে উপপ্রেস সচিব আজাদ মজুমদার এক ধরনের হুমকি, তার বক্তব্যের ভেতরের অংশ অবশ্য যে আপনি যেটা শুরুতে বলছিলেন যে দুঃখ প্রকাশ করা বা এই বিষয়গুলো রয়েছে যে এটি করলে সেটা সংবাদপত্রগুলোর করা উচিত ছিল এবং আমি আশা করি যে তারা করবেন।
হয়তো কালকে যে পত্রিকা দেখবো আমরা সেখানে হয়তো করবো, আমরা তার সঙ্গে ব্যাখ্যাটিও দেখতে পাই, যে সম্ভবত কেন ভুল করেছে বা কেন ভুল রিপোর্ট হলো সেটা নিয়ে অবশ্যই তাদের ব্যাখ্যা থাকবে, যাতে তারা বিষয়টা এড়িয়ে না গিয়ে সাহসের সাথে তাদের পাঠকের সামনে, মানুষের সামনে তারা তাদের অবস্থান ব্যাখ্যা করে, সেটা আমরা আশা করব। কিন্তু একই সাথে এই গ্যাজেটের যে অস্পষ্টতা, আমি আরেকটা জায়গায় বলি, এই অধ্যাদেশে যেমন বলা আছে যে ডাক্তার নার্সদের বিষয়ে একখানে বলা আছে যে ডাক্তার নার্স মানে ওয়ার ফিল্ডের মানে ফিল্ড হসপিটালের ডাক্তার নার্সদেররা মুক্তিযোদ্ধা, আবার বলা আছে যে মুজিবনগরের সরকারি নিয়োগ দেওয়া ডাক্তার নার্সরা এবং সহযোগীরা তার মুক্তিযুদ্ধের সহযোগী। এই পয়েন্টেও কিন্তু অস্পষ্টতা আছে এবং অ্যাম্বিগুইটি আছে। সেই অস্পষ্টতা অন্তত দুটো পয়েন্টে আছে। তো এই অধ্যাদেশ যদি প্রয়োজন হয় সংশোধন করার, সেটা করুক। কিন্তু আমার কথা হচ্ছে যে এই অন্তর্বর্তী সরকারের কাজ হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজগুলো করা, নির্বাচনের জন্য যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সেদিকে মনোযোগ দেয়া। সেদিকে মনোযোগী হওয়ার চাইতে যেগুলো আসলে ইস্যু নাই এই মুহূর্তে, সে ধরনের নতুন নতুন ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা তৈরি হচ্ছে। একই ধরনের ঘটনা আমরা দেখেছি সরকারি কর্মচারীদের যে সিচুয়েশন, যে এই আইনটা অনেক বছর ধরে, এই আইনটা এখন কি দরকার ছিল আমি জানি না, কেন এই অধ্যাদেশটা জারি করতে হলো, যে কারণে সচিবালয়ে অচলাবস্থা হচ্ছে, প্রশাসনে অচলাবস্থা, আবার এটা সংশোধন করা হচ্ছে। বিভিন্ন গণমাধ্যমে আরেকটি শিরোনাম মানে সংবাদ আমরা বিভিন্নভাবে দেখেছি, এটি রয়েছে যে একজন মাননীয় উপদেষ্টা তাকে একটি বড় পদের জন্য ঘুষ, বড় অঙ্কের খুবই গুরুত্বপূর্ণ। ধন্যবাদ এই প্রশ্নটা, আমি এটা নিয়ে কথা বলতে চাই যে এটি খুবই গুরুত্বপূর্ণ। শিক্ষা উপদেষ্টা সিআর আবরার সাহেব উনি আজকে প্রেস কনফারেন্সে বলেছেন সাংবাদিকদের সাথে যে তাকে একটি বড় পদে একজনকে নিয়োগ দেওয়ার জন্য তাকে কোনো এক বুদ্ধিজীবী অনুরোধ করেছিলেন। তিনি সেই যার জন্য অনুরোধ করা হয়েছিল সেই তাকে যোগ্য না বলে তাকে নিয়োগ দেননি। তারপর তার কাছে 1 কোটি টাকার অফার গেছে যে 1 কোটি টাকা দেওয়া হবে, এটা ঘুষের অফার, যে 1 কোটি টাকা ঘুষ দেওয়া হবে যাতে সেই ভদ্রলোককে বা সেই ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয়। তারপরেও তিনি সেটা শোনেননি। আমার কথা হচ্ছে যে এটা বলে উনি এক ধরনের সততার মানে জাহির করতে চেয়েছেন যে আমি খুব সৎ, আমি জিনিসটা করিনি। আমরা তাকে তখনই সৎ মনে করবো যখন তিনি এই 3 জনের নামই প্রকাশ করবেন, কে কার জন্য ঘুষের অফার দেওয়া হয়েছিল, কে তদবির করেছিলেন এই ভদ্রলোকে দেওয়ার জন্য। এই নামগুলো যদি তিনি প্রকাশ না করেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য উদ্যোগী না হন, তাহলে এটা খুব দুঃখজনক হবে। আমরা তার কাছে সেটা দেখতে চাই। অনেক অনেক ধন্যবাদ জনাব হাসনাইন খুরশিদ সূচি আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আপনার আলোচনার জন্য। তো অবশ্যই প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সেই সঙ্গে জানিয়ে রাখি, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দৈনিক সংবাদপত্র আগামী 5 দিন প্রকাশ হবে এবং এই 5 দিন এই অনুষ্ঠানটিও বন্ধ থাকবে আগামী দিন, অর্থাৎ 5ই জুন থেকে। এবং এই 5 দিন পর আবারও আমরা মুখোমুখি হব আজকের সংবাদপত্রের এই নিয়মিত আয়োজন নিয়ে। ভালো থাকবেন সবাই, দেখা হবে আবারও। শুভরাত্রি।